দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, নির্বাচন ঘনিয়ে এসেছে। এই 2026 ফেব্রুয়ারিতেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। বাংলাদেশের পুরো রাজনীতি কিন্তু এখন আবর্তিত হচ্ছে এই নির্বাচনী জোটকে ঘিরে। এনসিপি নতুন করে জামাতের সঙ্গে জোট গড়ল এবং বিএনপি কিন্তু ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করছে। এবং তারেক রহমান যখন দেশে ফিরে আসলো, এই খবরে কিন্তু তারেক রহমান দেশে ফিরে আসার পর বিএনপি কিন্তু এখন নতুন করে চাঙা। আবার এদিকে যখন জোট গড়ছে, ওদিকে ওয়ার্কার্স পার্টি কিন্তু নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। তো এই নির্বাচনী জোট, বয়কট এবং সর্বোপরি নির্বাচন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেজন্য আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি 300 আসনে লড়াই, জোটের জটিল সমীকরণ। এজন্য আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে উপস্থিত হওয়ার জন্য। যেই খবরটি আজকে শুরু থেকেই বলছিলাম যে নির্বাচনের জোট নিয়ে আমরা আসলে কথা বলবো। তো শুরুতে এনসিপির কথাতে যদি আসি, তারা এই 5 আগস্টের পরে তারা তাদের এই দল গঠন করলো। দল গঠনের পরে তারা এতদিন একাই ছিল। এখন প্রকাশ্যে অফিসিয়ালি তারা এই নির্বাচনের আগে জামাতের সাথে তাদের জোট করার কথা প্রকাশ্যে এনেছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে, এনসিপির এই যে জোট গঠন জামাতের সাথে, এটা কি তাদের আদর্শিক কোনো পরিবর্তন নাকি রাজনীতির মাঠে টিকে থাকার কোনো কৌশল? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আপনার দুটো শব্দ একটু কারেকশন করি। কারণ প্রথমত হলো যে এনসিপি জামাতের সাথে জোট করে নাই, তাদের ভাষায় তারা নির্বাচনী আসন সমঝোতা করেছে। আর দ্বিতীয়টা হলো তারা জামাতের সাথে জোট করে নাই, তারা 8 দলের সাথে এই আসন সমঝোতাটা করেছে, জামাতের সাথে না। তো এটাই তাদের এটার মূলত লিডিং পয়েন্টে জামাতই আছে, সেজন্য জামাতের কথা জোট কথাটাই সব থেকে আসে। সবাই বলছে, কিন্তু তারা আবার এটার ব্যাখ্যা দিয়েছে। আমি তাদের ব্যাখ্যার জায়গাতে থাকতে চাইছি এবং এক্স্যাক্টলি শব্দটা, যেহেতু আমরা পেশায় সাংবাদিক, এক্স্যাক্ট শব্দটা ব্যবহার করতে চাই। আপনি যেটা বললেন যে আদর্শিক পরিবর্তন, আচ্ছা, আমি আসলে এনসিপির আদর্শ এরকম কিছু দেখিনি। এনসিপি গঠনের পর থেকে এনসিপি নতুন কোনো আদর্শ, নতুন কোনো রাজনৈতিক রূপরেখা বাংলাদেশে দিয়েছে এরকম কোনো বিষয় আমরা আমি আমার এনসিপি শুরু থেকে নতুন বন্দোবস্তের কথা এটা আদর্শ না, এটা কিছু রাজনৈতিক রেটরিক, কিছু রাজনৈতিক বয়ান, এটাকে আমি বলবো। কিছু শব্দমালা তারা প্রয়োগ করেছে। দেখেন, ভালো এবং শ্রুতিমধুর বা জটিল বা এই ধরনের কিছু শব্দ যদি বাংলাদেশে জনপ্রিয়তা পেত, তাহলে এনসিপির আদর্শের জায়গাটা কোথায়? আমি আপনাকে সাথে সম্পূরক একটা প্রশ্ন করি। আপনি একবারই উত্তর দিন, আমি সম্পূরক প্রশ্নটা আপনাকে করে নিই। তাহলে যেমন আমরা যখন আওয়ামী লীগের কথা বলি বা বিএনপির কথা বলি বা জামাতের কথা বলি, তাদের একটা আদর্শ আমাদের মধ্যে বেসিক একটা ধারণা চলে আসে। তাহলে এনসিপির আদর্শগত জায়গাটা আসলে কোথায়, এটা একটু যদি বুঝিয়ে বলেন। যেমন বাংলাদেশের আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এদের রাজনীতির মূল দর্শন। আওয়ামী লীগ, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং একটা মডারেট ধর্মীয় অবস্থান তার। জামাত ইসলাম একটা ইসলাম ভিত্তিক রাজনীতি হিসাবে তারা নিজেদেরকে দাবি করে। এই যে তিনটা বাম রাজনীতি যারা, তারা সম্পূর্ণ বাম রাজনীতি করে। এই যে বাংলাদেশে যে বিদ্যমান যে 4টা পাটাতন রাজনীতির দর্শনগত ক্ষেত্রে বা আদর্শগত ক্ষেত্রে, সেই জায়গায় এনসিপি নতুন কোনো রাজনৈতিক আদর্শ বা চেতনা তারা আনতে পারে নাই। তারা যেটা করেছে, তারা হলো নতুন কিছু শব্দমালা আমাদের রাজনীতিতে ইন্ট্রোডিউস করেছে, যেটা হলো নতুন বন্দোবস্ত, পুরাতন মীমাংসা, তারপরে বাংলাদেশ 02, তারপরে এই স্বাধীনতা, নতুন স্বাধীনতা, তারপরে আপনার যদি বলেন যে এটাকে কি বলে, জুলাই যোদ্ধা, জুলাই চেতনা, এই যে রাজনৈতিক শব্দমালা তারা এনেছে, আপনি জানেন যে এর মধ্যেই তারা নিজেরাই স্বীকার করছে যে এই শব্দমালাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়নি এবং গ্রহণযোগ্য হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো, তারা যে জুলাই যোদ্ধা বা জুলাই চেতনা যেটা করছে, এই বিষয়টাকে আমি এভাবে দেখি যে, দেখেন, এনসিপি গঠিত হয়েছে যখন একটা হলো যে আন্দোলনটা হয়েছিল, জুলাই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের উইদাউট ক্রেডিট, উইদাউট ব্যানার তারা সেখানে অংশ নিয়েছিল। এর বাইরে কিছু সাধারণ মানুষও ছিল। কিন্তু যখন এইটাকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়, বৈষম্য বিরোধী আন্দোলনেও কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন সেখানে ছিল। কিন্তু যখন এটাকে এনসিপি গঠিত হয়, তখন কিন্তু তারা আলাদা নিজেরা একটা পার্টি করে ফেলে।
তখন স্বাভাবিকভাবে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষে নিজেদেরকে দাঁড় করায় এবং অন্য রাজনৈতিক দলগুলো তাদের থেকে সরে যায়। এখানে এনসিপি গঠিত হয়েছে, আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক প্রজ্ঞা বা যেটুকু আছে তা থেকে আমি বুঝতে পারি এটা 90% একটি বিশেষ রাজনৈতিক দলের অপ্রকাশিত সদস্য দ্বারা। বাকি অন্যান্য আছে হয়তো 10% সাধারণ বা অন্যান্য রাজনৈতিক দলের। এই যে 90% যেই দলের সদস্য অপ্রকাশিত সদস্য দ্বারা এনসিপি গঠিত, তাদের কিছু বাংলাদেশের রাজনীতির কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাটা কি? এনসিপির যদি 90% হচ্ছে গিয়ে অপ্রকাশিত দলের সদস্য আপনি যেটি বলছিলেন সেটি হয়ে থাকে এবং নির্দিষ্ট কিছু শব্দমালায় যদি এনসিপির নিজস্ব সম্পদ হয়ে থাকে, তাহলে এনসিপির আদর্শ কোথায়, অস্তিত্বের জায়গাটা কোথায়? আর এই জামায়াতের সাথে এবং 8টি ইসলামী দলের সাথে জোট যে গঠন হয়েছে, এই জোট গঠনের সংবাদ যখন অফিসিয়াল হলো, তারপরে এনসিপির এত মানুষ কেন পদত্যাগ করলো? আমি এখানে আসছি। তো এখন যেখানে আপনি খেয়াল করেন, আমার যে আলোচনাটাতে ছিলাম সেটা হলো যে এই যে রাজনীতিতে তাদের অসুবিধাটা কি 71, রাজনীতিতে তাদের অসুবিধা কি মুক্তিযুদ্ধ, রাজনীতিতে তাদের অসুবিধা কি স্বাধীনতা। এই সামগ্রিকভাবে এই বিষয়টাকে মানে রাজনীতিতে ঢেকে দেওয়ার জন্য, অর্থাৎ এই ক্লেদাক্ত তাদের হিসাবে এই ক্লেদাক্ত অতীত বা ইতিহাসটাকে ঢাকা দেওয়ার জন্য তারা এই জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবর্তে জুলাই যোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার চেতনার কাউন্টারে তারা জুলাইয়ের চেতনা, এই শব্দমালাগুলো তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, যেইটা আমাদের দেশের মানুষ গ্রহণ করেনি। জুলাই আমাদের রাজনীতিতে অবশ্যই একটা ঘটনা, কিন্তু সেটাকে 71-এর কাউন্টার, 71-কে অস্বীকার করে 71-কে কাউন্টার করে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি নতুন একটা বিজয় দিবস করছি, এই যে রাজনৈতিক বয়ানগুলো, এই বয়ানগুলো এই দেশের মানুষ গ্রহণ করে নাই। সেই গ্রহণ না করার ফলে আজকে এনসিপির এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে। এখন যখন বুঝে বললাম যে যেহেতু তারা একটা রাজনৈতিক দলের অপ্রকাশিত মানে গ্রুপ দ্বারা বেশি পরিচালিত, আজকে যদি তারা বিএনপির সাথে যেত, দেখতেন যে আরও অনেক বেশি এই রাজনীতি থেকে আরও পদত্যাগ করতো, মানে যাই হতো। যেহেতু তারা নিজেরা একটা নতুন রাজনৈতিক দল, একে তো নতুন রাজনৈতিক দল, তারা একটা মানে কনসলিডেট পাটাতন তারা তৈরি করতে পারেনি, ফাউন্ডেশন তৈরি করার সময় পায়নি। দ্বিতীয়ত হলো যে যেহেতু তাদের ভেতরে এরকম বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছে, অপ্রকাশিত সদস্যরা রয়েছে, ওরা যেদিকেই যাক আপনার একই ঘটনাই ঘটতো। যদি বিএনপির সাথে যেত, দেখতেন যে ওখান থেকে অলরেডি অনেকগুলো বেরিয়েছে। তো এনসিপি অনেকবার ভেঙেছে, এনসিপি যে এবারই ভাঙছে তা না, কিন্তু এনসিপি থেকে আপ বাংলাদেশ হয়েছে ভেঙে। তাদের যে মূল সমর্থক তাদের মধ্যে আসলে কতটুকু বিভ্রান্তি তৈরি করবে এবং এটা এনসিপি নিজস্ব রাজনীতির জন্য আসলে কতটুকু ভালো, এই প্রশ্নের উত্তর আমরা নেব একটি বিরতির পর। আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতির সময় হয়েছে, আমরা এই জোটের জটিল সমীকরণের আলোচনাতেই থাকবো। ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। যে আলোচনাতে ছিলাম আমরা, খুব ছোট্ট করে প্রশ্নটার উত্তর নেব। সেটা হচ্ছে যে বিভিন্ন শব্দের বয়ানে, যেটি আমরা এর আগে আলোচনা করছিলাম, বিভিন্ন শব্দের বয়ানে এনসিপি নিজের যে একটা অস্তিত্ব দাঁড় করিয়েছিল, তাতে যে সমস্ত মানুষ এনসিপিকে সমর্থন দিচ্ছিল, তাতে এখন যে নতুন জোট তাদের গঠন করা হলো, অনেকে জামায়াতের সাথে হয়তো তাদের সমর্থন মেলাতে নাও পারেন। তাহলে এনসিপি আর জামায়াত, এই জোটগুলো যখন একসাথে মিলে গেল দুটি দল, তখন কি এই বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা মূল সমর্থকদের মধ্যে এনসিপির? কারণ সে হয়তো এনসিপিকে সাবস্ক্রাইব করছে কিন্তু জামাতকে করছে না। বিভ্রান্তি হয়েছে বলেই তো আপনার মানে পদত্যাগের ঘটনাগুলো ঘটছে। বাট আমি যেহেতু সময় নেই, আমি আপনাকে বলি, এনসিপি গঠনের পর থেকে আমি বলেছি যে বাংলাদেশের, এটা অনেকেই জানে, আমি শুরু থেকে এটা বলেছি খুব সংক্ষেপে, যে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি টিকতে পারা খুব কঠিন। এবং পরবর্তীতে নানা ঘটনা প্রবাহে আমি বারবার বলেছি যে এনসিপি টিকতে পারবে না। এখন আমি অন রেকর্ড বলছি, যাদের সাথে তারা আসন সমঝোতা করেছে, তারা যদি কোনো একটা আসন মানে তাদের মানে জয়ের মতো কোনো আসন ছেড়ে দিয়ে এনসিপিকে বিজয়ী করে না আনে, তাহলে তাদের মানে নির্বাচন পরবর্তীকালে এনসিপির বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা খুব কঠিন। এটা হয়তো মুসলিম লীগ বা ন্যাপের মতো একটা পার্টি হয়ে যাবে। যদি আনে 1-2টা আসন নিয়েও ওইভাবেই থাকবে।
আদারওয়াইজ এনসিপির পক্ষে বাংলাদেশের রাজনীতিতে এক্সিস্ট করা ওই যে গঠনগত বৈশিষ্ট্যের কারণে এটা খুব কঠিন বলে আমি এখন খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাজনীতির মাঠ আসলে খুবই আনপ্রেডিক্টেবল জায়গা। এখন যদি রাজনীতির মাঠের অন্য এক বড় শক্তি বিএনপির কথা বলি, তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন এবং আসার পর থেকে আমরা দেখছি মানুষের উচ্ছ্বাস, বিএনপির নেতাকর্মীদের ভিড়। তো যে এত বছর পরে তারেক রহমান যখন দেশে আসলেন, তো এই জিনিসটা কি হচ্ছে গিয়ে পুরোটাই বিএনপির যে উচ্ছ্বাস, সেটা কি রাজনৈতিক শক্তি, বাস্তব রাজনৈতিক শক্তি? বিএনপি কি আসল মাঠে এতটুকুই চাঙা, নাকি জাস্ট আবেগ প্রকাশ পাচ্ছে এত বছর পর? কোনটা? বাংলাদেশে বিএনপির রাজনীতি কিন্তু আবেগ নির্ভর, হ্যাঁ, এবং এটা সমর্থক নির্ভর একটা দল, এবং সেখানে জিয়াউর রহমান, সেখানে খালেদা জিয়া, তারেক জিয়া, তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদ, মানে কিছুটা ভারতের বিরুদ্ধে বয়ান, কিছুটা মডারেট ইসলাম যেটাকে বলে, এই যে একটা মানে জায়গাটা, এই জায়গার উপরে ভিত্তি করেই কিন্তু বিএনপি দাঁড়িয়ে আছে এবং গঠিত হয়েছে। তারেক রহমান দেশে ফিরে আসার, আপনি জানেন যে এই যে 18 বছর মানে বিএনপি রাজনীতিতে সেভাবে করতে পারে নাই, বা একটা সময় গিয়ে তো বিএনপির মানে হেড অর্থাৎ খালেদা জিয়া তিনি জেলখানায় বন্দী হয়ে গেলেন, তারপরে অসুস্থ হয়ে থাকলেন। তারেক জিয়া যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থাকলেন। এই সামগ্রিক কারণে বিএনপি কিন্তু এক ধরনের মানে রাজনীতিতে যে শক্ত অবস্থান নেয়া, কারণ এখানে বিএনপিরও কিছু ওই একই ধরনের অনেকগুলো রাজনৈতিক দলগুলো নিয়ে হয়েছিল, তো এক একজন এক এক রকম কথাবার্তা বলছিল। বাট যখন তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি কিন্তু তার রাজনীতি পরিষ্কার করেছেন। এখন কিন্তু যে যাই করুক, তারেক রহমানের রাজনীতি বাংলাদেশে বিএনপির রাজনীতি হিসাবে দাঁড়াবে, এবং এটা একটা শক্ত রাজনীতির ভিত্তির জায়গায় দাঁড়াবে। এবং এই জায়গাতে টেনে কেউ এটাকে বামপন্থী করা, কেউ এটাকে মুসলিম লীগ করা, কেউ এটাকে ন্যাপ বানানো, কেউ এটাকে আওয়ামী লীগ বানানো, এই বয়ান টিকবে না। তারেক রহমানের রাজনীতি এখন পুরোপুরি পরিষ্কার যে তারেক রহমান কোন ধরনের রাজনীতি বাংলাদেশে এখন করতে চান, যেটা বিএনপি রাজনীতি। তো এই অবস্থায় এসে বিএনপির কেন দরকার পড়লে আরো ছোট ছোট দলগুলোর সাথে জোট করার? বিএনপি কি একা পারতো না, সেটা মনে করছো ওনারা, নাকি কি মনে করছিলেন ওনারা জোট গঠন করার ক্ষেত্রে ছোট ছোট দলগুলো নিয়ে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। দেখেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কাউন্টার আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাউন্টার বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বিএনপি এককভাবে নির্বাচনে জয়লাভ করার ক্ষমতা রাখে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএনপিকে এখন নির্বাচনে জয়লাভের জন্যে আপনার এটাকে কি বলে, কারোর সমর্থনের প্রয়োজন নেই। এককভাবেই বিএনপি ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এখানে বাস্তবতা দুইটা। একটা বাস্তবতা হলো যে বিএনপি তার অনেকগুলো ছোট ছোট জোট সঙ্গীকে নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে। এই যে যারা বিএনপির কথায় বা তারেক রহমানের কথায় শেখ হাসিনার নানা রকম প্রলোভন, ভয়, চাপ এবং জেল জুলুমের মুখেও তারা এই জোট ছেড়ে যায়নি, তাদেরকে তো এখন তার কথা রাখার বা রেওয়ার্ড দেওয়ার বা সুযোগ প্রয়োজন আছে। এবং সেই জন্য দেখেন, বিএনপি অনেকগুলো আসন তার জোট সঙ্গীকে ছেড়ে দিয়েছে, যে জায়গাগুলোতে বিএনপি নিশ্চিতভাবে জয়লাভ করত। কিন্তু ওই ছেড়ে দেওয়ার ফলে ওই আসনগুলোতে যাদেরকে ছাড়া হয়েছে তারা আসবে কিনা এটা কিন্তু নিশ্চিত না। এই জায়গাটাতে কিন্তু বিএনপিকে ছাড়তে হয়েছে, কারণ ওই যে না হলে ভবিষ্যতের যে রাজনীতি আসবে, যখন তাকে জোটের প্রয়োজন হবে, তখন কিন্তু কেউ বিএনপিকে বিশ্বাস করবে না। এই রাজনৈতিক যে তাহলে এই যে পুরস্কার দেওয়ার যে পালা, পুরস্কার দিতে গিয়ে কি বিএনপি কিছু জায়গায় নিজেকে দুর্বল করে ফেললো প্রতিপক্ষের সামনে? এটা আপনি বলতে পারেন, এটা বলতে পারেন যে কিছু জায়গায় তো তার অসুবিধা হবেই। যেমন বগুড়া বলি, বা আমার নিজের জেলা ঝিনাইদহ, বা এই যে নুরুল হক নূরের যে জায়গাটা, এগুলোতে বিএনপি খুব চোখ বন্ধ করে বেরিয়ে আসতে পারতো। কিন্তু সেই জায়গাতে, বা ব্রাহ্মণবাড়িয়া, সেই জায়গাতে জোট ছেড়ে দেওয়ার কারণে আপনার তার পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যাবে, বা খুব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বাট কিন্তু রাজনীতিতে এটা তো তার আসেই। আর 2 নম্বর হলো যে বাস্তবতাটা, আমি দুটোর কথা বলেছিলাম। সেকেন্ড হলো যে বিএনপি, সব রাজনৈতিক দল এক পক্ষে, আর বিএনপি একা ইলেকশন করছে। এই যে মানে এটার পারসেপশন, ইলেকশন তো দিন শেষে পারসেপশনেরও একটা ব্যাপার থাকে জনমতে। এইটার জন্যও বিএনপিকে কিছু জোটকে সঙ্গে রাখতে হয়েছে। এটা তার মানে এইটা না যে বিএনপি এককভাবে ইলেকশনে জয়লাভ করার ক্ষমতা রাখতো না। আমার ব্যক্তিগত ধারণা এই 2 কারণে বিএনপিকে কিছু জোট সঙ্গী তার সাথে রাখতে হয়েছে। এতক্ষণ তো আমরা জোটের কথা বলছিলাম, এবার একটু বয়কটের কথা বলি। ওয়ার্কার্স পার্টি বয়কটের ঘোষণা দিয়েছে। তো এই নির্বাচনের আগ দিয়ে বয়কটের ঘোষণা যে এরা দিল, এটা কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি আমরা হয়তো জিততে পারবো না, বা নির্বাচনের আগে যদি বয়কটের ঘোষণা আসে তাহলে হয়তো দায়টা কম পড়বে যে আমরা জিততে পারিনি? কি মনে হচ্ছে আপনার বক্তব্য কি এই ব্যাপারে? ওয়ার্কার্স পার্টি তো একটা ওয়ান ম্যান পার্টি। হ্যাঁ, ওয়ার্কার্স পার্টি এটা একটা, এই ধরনের যে পার্টিগুলো আছে এগুলো ওয়ান ম্যান পার্টি। এখানে একজন নেতা আছে,
এদের কোনো রাজনৈতিক ভিত্তি বাংলাদেশে ছিল না। এটা ঢাকা কেন্দ্রিক কিছু কর্মী সমর্থক এবং টকশো নির্ভর কিছু রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তার মধ্যে ওয়ার্কার্স পার্টি একটা। তো এখানে যিনি ইনি যে ওয়ার্কার্স পার্টির যিনি প্রধান, তিনি তো অলরেডি ভেতরে। তো এবং এই পাশাপাশি আরেকটি বাস্তবতা হলো যে তারা ফ্যাসিবাদের দোসর হিসাবে চিহ্নিত। এই বাস্তবতায় তাদের পক্ষে রাজনীতির মাঠে গিয়ে রাজনীতি করা বা ইলেকশনে অংশগ্রহণ করা তাদের জন্য খুব কঠিন ছিল। এটা তারা একটা পলিটিক্যাল একটা রেটরিক দাঁড় করিয়ে, একটা পারসেপশন দাঁড় করিয়ে বা একটা বক্তব্য দাঁড় করিয়ে বেসিক্যালি তারা সরে গিয়েছে। এইটা না যে এখানে এই অসুবিধা বা যেগুলো বলা হচ্ছে এগুলোর কোনো বাস্তব ভিত্তি নাই। মূলত যেহেতু ফ্যাসিবাদের দোসর হিসাবে অলরেডি ওয়ার্কার্স পার্টি গণধিকৃত, এই জনধিকৃত এবং গণধিকৃত একটা রাজনৈতিক দলের পক্ষে এখন রাজনীতির মাঠে গিয়ে নির্বাচন করা এটা সম্ভব না। এবং তারা যে আগেও জিতেছে, এগুলো বিনা ভোটে জিতেছে, তাদেরকে জিতিয়ে দেয়া হয়েছে। শেখ হাসিনা পুরস্কার হিসাবে ওই কিছু দলকে রাখা দরকার 14 দলীয় জোটের অংশ হিসাবে, তাদেরকে ওইভাবেই এনেছে। তারা তাদের নিজস্ব শক্তিতে ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে কোথাও জিতে আসবে বা জিতে এসছে এ ধরনের কোনো রেকর্ডস নেই বা এই বাস্তবতাও নেই বাংলাদেশে। এই আমরা যখন হচ্ছে গিয়ে জিতে আসার প্রার্থীদের কথা বলছে, তো এই বছর নির্বাচনে যে প্রার্থী মনোনয়ন গ্রহণ করা হয়েছিল 3406টি, কিন্তু বৈধ হলো 1842টি, সংখ্যা কিন্তু অনেক কমে গেল। তো এই যে মনোনয়নপত্র গ্রহণের পর এই যে যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হলো, এত বিপুল সংখ্যার যে ফারাক, তাতে যারা ভোটার আছেন তাদের কি অপশন কমে গেল কিনা, যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না? এমন অনেক প্রার্থী তো বাতিল হয়েছে, যেটা হয়তো কেউ আশাও করেনি যে বাতিল হতে পারে। না, এখন এটা তো ধরেন আইনগত বিষয়, যে আপনাকে আইন অনুযায়ী যারা দিয়েছে তাদের আপনার একটা এখানে সমস্যা আছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে, সেটা হলো স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে খুব জটিল একটা প্রসেস রাখা হয়েছে, যে 1% লোকের স্বাক্ষর লাগবে, আবার তাদের ঠিকানা ঠিক থাকতে হবে, ভোটার আইডি নাম্বার ঠিক থাকতে হবে। এই জটিলতায় কিন্তু অনেকের স্বতন্ত্র প্রার্থীদের বাংলাদেশে ইলেকশন করা খুব একটা কঠিন ব্যাপার হয়, সেই কারণে একটা হয়েছে। দ্বিতীয় যে বাস্তবতাটা আপনার, সেটা হলো যে অনেকগুলো যাদের মনোনয়নপত্রের ফর্মে পূরণে ভুল আছে বা হয়তো ঋণ খেলাপি অথবা দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে এই প্রক্রিয়াটা এখনো শেষ হয়নি। এখন তাদের আপিল করার সুযোগ আছে, তারা আপিল করবেন। আপিলে হয়তো আরও অনেকে বেরিয়ে আসতে পারেন বা বেরিয়ে আসবেন না। বাট ইতিমধ্যে অনেক সদস্য, আপনি যদি আমাদের 300 আসন, সেখানে 1800 প্রায় 1900 প্রার্থী আছে, আপনি খেয়াল করলে দেখবেন যে সেখানে অর্থাৎ আসন প্রতি 6 জন 7 জন করে। আমার মনে হয় না যে এখানে মানে অপশন কম আছে বা বিষয়, এটার উপরে নির্ভর করে না, নির্ভর করে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে, ভোটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে, এবং সে যে ভোটটা সে দিচ্ছে সেই ভোটটার রেজাল্ট ডিক্লেয়ার সঠিকভাবে হচ্ছে কিনা। আমরা আশা করব এতদিন পরে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি সুষ্ঠু এবং অবাধভাবে হবে, এবং যে জায়গায় যতভাবে জোট গঠন করা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছে এই দেশের জনগণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ভোট এবং জোটের জটিল সমীকরণ নিয়ে। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।